আমি জাস্ট একটু টোটাল এখন পর্যন্ত আমরা যা করছি, হ্যাঁ, এটাকে আমি একটা রিক্যাপ করে নিই। তাহলে হবে কি, যখন আপনি এই ক্লাসের ভিডিওটা দেখবেন তখন আপনার শুরুতেই আপনার মনে পড়ে যাবে যে এখন থেকে কী করে এই পর্যন্ত আসলাম। ওকে, ফার্স্ট অফ অল আমরা একটা কোম্পানি ওপেন করছি, একটা অ্যাকাউন্ট ওপেন করছি জেরোতে, এবং ওই জেরোর অ্যাকাউন্ট দিয়ে একটা কোম্পানি ওপেন করছি। ওকে, সেকেন্ড করছি কি, এই কোম্পানিটা আমরা সেটিংস করছি শুরু থেকে, কী কী সেটিংস লাগবে করছি। এরপর আমরা ট্রানজ্যাকশনে যেতে চাচ্ছি, বাট ট্রানজ্যাকশনে যেতে চাওয়ার আগে আমাদের কিছু কাজ করতে হচ্ছে। ফার্স্ট অফ অল আমাদের করতে হচ্ছে কি, একটা ট্রানজ্যাকশন করার জন্য যে যে কম্পোনেন্টগুলো লাগবে, যেমন আপনার ট্যাক্স লাগবে, আপনার চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে, আপনার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস লাগবে, কন্ট্যাক্ট বলতে এখানে কাস্টমার সাপ্লায়ার মিলায় আর কি, কন্ট্যাক্ট লাগবে। তো এগুলো সবগুলো আমরা সিস্টেমকে কীভাবে চেনাবো, সিস্টেমে কীভাবে আপলোড করব, এইটা আমরা ম্যানুয়ালিও শিখছি, আবার মানে ইম্পোর্ট করাও শিখছি। ওকে, আচ্ছা, তো আমরা অ্যাকাউন্টটা সেটিং করে কম্পোনেন্টগুলো রেডি করছি, এখন আমরা ট্রানজ্যাকশনের জন্য রেডি হয়েছি। তখন আমরা করছি কি, ফার্স্টে করছি আমরা সেলস। আমার কাছে একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট আমি সেল করব। সেল করার জন্য আমি ফার্স্টে কি করছি, একটা মানে কোড দিয়ে শুরু করছি, কোটেশন যেটাকে বলে, কোটেশন থেকে কোড বলে এটাকে। আর এটা যখন আমরা কুইক বুক করবো তখন দেখবো এটার নাম হচ্ছে এস্টিমেট। হ্যাঁ, এটা কি, এটা কনফার্ম সেলস না, এটা হচ্ছে কেউ একজন আমাকে একটা পার্চেজ অর্ডার দিচ্ছে, তার এগেনস্টে আমি একটা ড্রাফট করে রাখতেছি আমার সিস্টেমকে মনে করাই দিচ্ছি যে অমুক এই প্রোডাক্টটা অমুক তারিখে কিনতে পারে ম্যাক্সিমাম। ওকে, বা আমাকে বলছে যে ভাই আপনি যদি দিতে পারেন তাহলে আমি নিব, এখন আমার স্টকে আছে কিনা এগুলো আমি চেক করবো, যার কারণে অ্যাজ এ ড্রাফট আমি এখানে রেখে দিচ্ছি। এরপর যদি আমার ওই কোডটা কনফার্ম হয়ে গেছে যে হ্যাঁ এটাই সেল হবে, তাহলে এটাকে আমরা ইনভয়েসে কনভার্ট করছি। ইনভয়েসে কনভার্ট করার সময় আমরা কিন্তু প্রতিটা লাইনে এডিট করতে পারছি, মানে ফাইনাল অর্ডার তো কম বেশি হতে পারে, যদি কম বেশি হয় তাহলে আমরা ওই কোয়ান্টিটির জায়গায় কম বা বেশি করে আমরা সাবমিট করছি, তাহলে ওই যে অ্যামাউন্টটা ফাইনাল অ্যামাউন্ট, এইটা আমার ইনভয়েস হিসেবে সিস্টেমে ঢুকে গেছে। আর ইনভয়েস মানে কি, ইনভয়েস মানে হচ্ছে চালান যেটাকে আমরা বলি, আর এটার মূল অর্থ হচ্ছে বাকিতে বিক্রি। ইনভয়েস দিচ্ছি মানে আমি বিক্রিটা বাকিতে করছি, এখনো পেমেন্ট পাইনি। ওকে, তারপর আমরা কি করলাম, তারপর এই যে বিক্রিটা আমরা করলাম, এই বিক্রির আমরা পেমেন্ট রিসিভ করা শিখছি, পার্শিয়াল পেমেন্ট, ফুল পেমেন্ট। ওকে, এরপরে যদি আমরা নগদ টাকায় প্রোডাক্ট বিক্রি করি, একটা তো হচ্ছে যে আমি বাকিতে বিক্রি করছি, যদি নগদ টাকায় বিক্রি করি তাহলে আমরা কি করছি, এই যে প্লাস নিউ থেকে রিসিভ মানিতে গিয়ে রিসিভ মানি করে কোন অ্যাকাউন্টে টাকাটা নিব সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিয়ে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস যা বিক্রি করার বিক্রি করে সাবমিট করে দিছি, টাকা আমার ব্যাংকে ঢুকে গেছে, আমার ইনভেন্টরি থেকে প্রোডাক্ট বা সার্ভিস চলে গেছে। তাহলে এটা গেল নগদ টাকায় বিক্রি। আসলে অ্যাকাউন্টিংয়ে এর বাইরে কিছু নাই, ট্রেডিং অ্যাকাউন্টিংয়ে এর বাইরে আর কিছু নাই। লাস্ট একটা জিনিস আছে কি, যদি বিক্রি করার পর ফেরত আসে, ক্রেডিট নোট। সেলসের ক্ষেত্রে ক্রেডিট নোট হয় দুইভাবে। একটা হচ্ছে পেমেন্ট পাওয়ার আগে, আমি ইনভয়েস করছি এখনো পেমেন্ট পাই নাই, সেটা একটা ক্রেডিট নোট হয়। আর একটা হচ্ছে ইনভয়েস করছি পেমেন্ট পাইছি, অথবা আমি সরাসরি নগদ টাকায় বিক্রি করছি, টাকা আমার কাছে চলে আসছে, সেটা হয় আরেকভাবে। তাহলে কিভাবে হয়, প্রথমে যখন আমরা পেমেন্ট পাওয়ার আগে ক্রেডিট নোট হয় বা একটা প্রোডাক্ট ফেরত চলে আসে, তখন আমরা ওই যে ইনভয়েসটা, ওই ইনভয়েসটা ওপেন করে ড্রপডাউনে গেলে ক্রেডিট একটা অপশন পাই, ওই ক্রেডিটে ক্লিক করলে ক্রেডিট নোট ওপেন হয়। তার মানে পার্টিকুলারলি ওই ইনভয়েসটার এগেনস্টেই আমি ক্রেডিট নোট করতেছি। 5টা প্রোডাক্ট বিক্রি করছি, একটা ফেরত আসছে, একটা যদি আমি ক্রেডিট নোট করি তাহলে কি হয়, টাকাটা তো এখনো পাইনি, তাই না, টাকাটা এখনো পাইনি। তাহলে আমার যদি 100 টাকা পাওনা হয়, একটা প্রোডাক্টের দাম যদি আমার 20 টাকা হয়, তাহলে ওই ক্রেডিট নোটের এগেনস্টে ওখানে মাইনাস হয়ে যায়। আমার টোটাল পেয়েবল দ্বারা, সরি টোটাল রিসিভেবল দ্বারাই হচ্ছে 80 টাকা। ওই যে 20 টাকা ওখান থেকে মাইনাস হয়ে গেল, যেহেতু টাকা এখনো পাইনি, তাহলে ওখানে প্লাস মাইনাস হয়ে আমি 80 টাকা রিসিভ করার জন্য রেডি থাকবো। আর একটা হচ্ছে আমি টাকা পেয়ে গেছি, 5টার টাকায় 20 টাকা করে দাম, 5টার টাকায় পেয়ে গেছি, এখন প্রোডাক্টটা আমার ফেরত দিতে যাচ্ছে, তাহলে কি করব, তাহলে কি করতে হবে, আমার সেলস সেন্টারে গিয়ে প্লাস নিউ একটা আইকন আছে, প্লাস নিউতে প্রেস করলে ক্রেডিট নোট অপশন পাবেন। সেই ক্রেডিট নোটে ক্লিক করে কাস্টমার সিলেক্ট করতে, কোন কাস্টমার কাছে বিক্রি করছেন, কি প্রোডাক্ট বিক্রি করছেন, এইটা ওই ইনভয়েসটা দরকার হলে ওপেন করে নিয়ে দেখে দেখে করতে হবে কোন প্রোডাক্টটা ফেরত আসছে। এটা যখন আপনি করবেন তখন অটোমেটিক্যালি সে ওইটাকে সিঙ্ক করে ফেলবে, এবং আপনার বলবে যে সাবমিট করার পর বলবে কোন অ্যাকাউন্ট থেকে তুমি রিফান্ড করবা, কারণ টাকা তো আমি পেয়ে গেছি, এখন টাকা আমাকে রিফান্ড করতে হবে, প্রোডাক্ট চলে আসলো। তখন আমার নিচে ওই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কত টাকা সাবমিট করে দিলে টাকাটাও রিফান্ড হয়ে যাবে। ওকে,
এই হচ্ছে আমার টোটাল মোটামুটি সেলস ওভারভিউ। পারচেজ ওভারভিউতে কি আছে? পারচেজ ওভারভিউতে আছে হচ্ছে পারচেজ অর্ডার ফার্স্টে করছি আমরা, ঠিক অপোজিট অফ কোড। যখন আমি প্রোডাক্ট বিক্রি করছি তখন আমি করছি কি কোড, আর যখন আমি প্রোডাক্ট কিনতে যাচ্ছি ঠিক অপোজিট না, আমি কিনতে যাচ্ছি এখন, সে আমার কাছে বিক্রি করবে, আমি তার কাস্টমার, তাহলে সে আমার জন্য করবে কোড আর আমি করবো পারচেজ অর্ডার। এটা কনফার্ম অর্ডার না, এটা ব্যালেন্স শিট থেকে শুরু করে কোনো রিপোর্টে হিট করে না, এটা জাস্ট একটা ড্রাফট। আমি যখন এই পারচেজ অর্ডারটাকে কনফার্ম করছি, হ্যাঁ আমি প্রোডাক্টটা কিনলাম কনফার্ম, সে করবে আমাকে ইনভয়েস আর আমি তাকে করবো বিল, কপি টু বিল, আমার এখান থেকে এম থেকে হবে বিল। ওকে, এখন বিল মানে কি? বাকিতে ক্রয়। ওটা যেমন ও যেমন আমাকে ইনভয়েস করছে বাকিতে বিক্রি করছে, বিল মানে হচ্ছে বাকিতে ক্রয়। ওকে, এখন এই বিলের পেমেন্ট আমরা দিব কিভাবে? বিলের পেমেন্ট দিব ঠিক ওই বিলটা ওপেন করে নিচেই অপশন আছে ব্যাংক সিলেক্ট করব, কত টাকা দিচ্ছি, পার্সিয়াল হলে কত পার্সিয়াল আর ফুল হলে ফুল অ্যামাউন্ট কত, ডেট সিলেক্ট করে সাবমিট করব, তাহলে ওই বিলের টাকা আমার ব্যাংক থেকে চলে যাবে আমি যেহেতু পারচেস করতেছি। এইটা একটা। আরেকটা হচ্ছে যদি আমি নগদ টাকায় পারচেস করি তাহলে কি হবে? তাহলে ঠিক এই যে প্লাস আইকন থেকে যেমন আমি এই রিসিভ মানি করেছিলাম এর আগে, কারণ আমি তো প্রোডাক্ট বিক্রি করে টাকা রিসিভ করবো তাই না, ঠিক তেমন আমি স্পেন্ড মানি করবো, টাকা আমি খরচ করতেছি। স্পেন্ড মানি করলে আমাকে প্রথমেই বললো কোন ব্যাংক থেকে টাকা যাবে, ব্যাংক সিলেক্ট করে দিব, তারপর কি কি আইটেম, এরপর আমার কাস্টমার আমার সাপ্লায়ার সিলেক্ট করে সাবমিট করে দিলে কি হবে, এই পরিমাণ টাকা আমার অ্যাকাউন্ট থেকে চলে যাবে নগদ টাকা, আর ওর কাছ থেকে প্রোডাক্ট আমার ইনভেন্টরিতে চলে আসবে। ঠিক এটার ক্ষেত্রেও ওই মানে ক্রেডিট নোট হতে পারে, আমি ক্রয় ফেরত দিতে পারি যদি এমন হয়, একদম সেম জিনিস যদি এমন হয় যে আমি টাকা এখনো পাই না, দিই নাই, ঠিক আছে, তাহলে আমি আমার এই যে বিল, এই বিলের এগেনস্টে বিলের মধ্যে ঢুকে আমি একটা ক্রেডিট নোট করব, সেম আগেরটার মতো আমার একটা ক্রেডিট নোট হয়ে আমার অ্যাকাউন্টস পেয়েবল দেখাবে তখন কম। কথা কি আমার বুঝতেছেন? যেহেতু টাকা দিচ্ছি অ্যাকাউন্টস পেয়েবল দেখাবে কম, 20 টাকা যদি দাম হয়, 5টার দাম 100 টাকা, একটা ফেরত যদি আমি দিই তাহলে আমাকে দেখাবে তোমার অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 80 টাকা, ওই 20 টাকা বাদ দিই। আর যদি আমি টাকা দিয়ে ফেলি তাহলে ঘটনা সেম, তখন আর আমার কিছু করার থাকবে না, তখন উনি করবে, বুঝছেন? উনি তখন ক্রেডিট নোট করে আমাকে রিফান্ড করে দিবে টাকা। ঠিক আছে, আচ্ছা এইটা গেল একটা। হ্যাঁ প্লিজ। আমার হচ্ছে প্রবলেম হচ্ছে মাঝখানে যে ক্লাসের এই যে সেলস আর পারচেজের যে কথাগুলো না, এই যে ক্লাসগুলো এইগুলোর এই লিঙ্কগুলো যদি আপনি দিয়ে রাখতেন ক্লাস করুন। আমি আপনার জেরোর ক্লাস হচ্ছে নরমালি 5টা হওয়ার কথা, হ্যাঁ 5টা ক্লাস, কখন আমরা 6টাও নেই 7টাও নেই, আমি ক্লাস ওয়াইজ ভাগ করে জেরোর একটা ড্রাইভ করে রাখছি। হ্যাঁ, আপনার প্রতিটা ক্লাস ওয়াইজে গেলে ক্লাস নেই, না না ওইটা শুধু আপনাদের ওই ক্লাসের ডকুমেন্ট শেয়ার করছিলাম, আমি আজকে ফুল ড্রাইভটা শেয়ার করব, তাহলে হবে কি? না 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 না, আমি ভিডিও কিন্তু ওখানে দিই না, ভিডিও ইউটিউবেই থাকবে, কিন্তু ডকুমেন্ট যেটা বলতেছি, ডকুমেন্ট আমার 5টা ক্লাস আলাদা ভাগ করা আছে। না উনি সেটা করেন, বলছি আপনি লিংকটা যদি দিয়ে দেন, আমি প্রতিটা ক্লাসের লিংকটা। ও আচ্ছা, ক্লাসের ভিডিওর লিংকটা চাচ্ছেন? যেমন গত ক্লাসে বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, দেখি কিন্তু আমার কিন্তু কোনো সমস্যা নেই, আমি কিন্তু ওটা পেয়ে গেছি। এখন মাঝখানে আমি ওই যে ডকুমেন্ট সেলস পারচেজের ক্লাসগুলো ছিল তখন আমি কন্টিনিউ করতে পারিনি, বুঝতে পারছি, ছিল বাকি সব ছিল আচ্ছা। ও আচ্ছা, আপনার ভিডিও লিংকটা দরকার তাই তো? আচ্ছা সমস্যা নাই, আমি 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 ওই যে লিংকটা দিচ্ছি ওই লিংকে তো ডকুমেন্ট আছে, 5টা ক্লাসের ডকুমেন্ট আছে, এটা পাইছেন? আচ্ছা, এখন ক্লাস লিঙ্কগুলো দরকার তাই তো? আমি আজকে বাসায় গিয়ে সবগুলো ক্লাস লিঙ্ক দিয়ে দিই। হ্যাঁ ওটা আপনি দেখতে পারেননি বলেই সমস্যা হচ্ছে, এটা যখন আমি লিঙ্ক দিব দেখবেন, আর কোনো সমস্যা থাকবে না। ওকে স্যার, আপনি যেটা বলছেন যে পারচেজের ক্ষেত্রে যদি কোনো ক্রেডিট নোট হয় সেটা প্রশ্ন হলো দুইটা, একটা হলো পেমেন্ট করে দিছি আর একটা করিনি, যেটা করি নাই ডিউ ওইটা আমি বিল অপশনে গিয়ে ক্রেডিট নোট ইস্যু করে ওখানে যেটা মাইনাস করে সাবমিট করে দিলাম, বাস বাকিটা আমাকে পেমেন্ট করতে হবে, আর যেটা করে দিলাম সেটার ক্ষেত্রে ব্যাপারটা কি বলছেন স্যার? আচ্ছা, যেটা হচ্ছে আমি নগদ টাকায় কিনছি, পেমেন্ট হয়ে গেছে, হ্যাঁ সেইটা উনি রিফান্ড করে দিবেন। আমরা একটু আগে সেলসের ক্ষেত্রে যেটা দেখলাম যে আমি প্লাস নিউতে যে ক্রেডিট নোট করবো, আচ্ছা সরি এখানে এটা সরি আমি একটু ভুলেছি, কুইক বুক এটা করা যায় না, জেরোতে এটা করা যায়।
আপনি জেরোতে এই ক্রেডিট নোট করতে পারবেন। প্লাস নিউতে গিয়ে পারচেজ অপশনে গিয়ে এই যে পারচেজ ওভারভিউ, হ্যাঁ এটা পেইডের ক্ষেত্রে হ্যাঁ পারচেজ ওভারভিউতে যাবেন, গিয়ে এই যে নিউ, এই যে ক্রেডিট নোট, হ্যাঁ এই ক্রেডিট নোট করবেন। যখন টাকা আপনি দেননি তখন ক্রেডিট নোট করবেন কোথা থেকে? বিল। বিলের ভিতর থেকে। বিলটা ওপেন করবেন, অপশনে গিয়ে ক্রেডিট নোট। আর যখন আপনি টাকা দিয়ে দিচ্ছেন তখন আপনি এইভাবে ক্রেডিট নোট করবেন, এই যে এইভাবে সেলস ওভারভিউতে যান, পারচেজ ওভারভিউতে যান, পারচেজ ওভারভিউ। পারচেজ ওভারভিউ এই যে বিজনেস থেকে দেখেন। এটা একটু দেখা দেন, কারণ এটা হচ্ছে না দিতেছে পারচেজ, মানে বিল থেকে যখন রিটার্ন দিতে যাচ্ছি এটা এক্সিকিউট হচ্ছে না। আচ্ছা এই যে পারচেজ ওভারভিউ, ক্রেডিট নোট। পারচেজ ওভারভিউ ক্রেডিট। আচ্ছা এখন ধরেন আমার এখানে একটা পারচেজ থাকতে হবে, হ্যাঁ তা আগে একটা পারচেজ করে ফেলি। স্পেন্ড মানিতে যাই, হ্যাঁ স্পেন্ড মানিতে যাই। স্পেন্ড মানি বলে তো আমি অলরেডি পে করে দিচ্ছি। হ্যাঁ স্পেন্ড মানি করার পরেই না আমি এটাকে ক্রেডিট নোট করবো। স্পেন্ড মানিটা আগে করতে হবে না? আমি বলতেছি ধরেন একটা হচ্ছে আমি পরিশোধ করার আগে, মানে বিল করার সময় একটা হবে, আর পেমেন্ট করে দিলে আরেকটা, বলেন না? আপনি কোনটার কথা বলছেন? পেমেন্ট এখনো করেন নাই? না, পেমেন্ট করি নাই। ও আচ্ছা, তাহলে আগে তাকে বিল করতে হবে। আপনি যে আমাদের শেয়ার করলেন না, এই যে কি বলে আপনার এক্সেল ফাইল, এর মধ্যে যে সাপ্লায়ার এটা স্যার আপনি আগে বিল করলেন, অ্যামেন্ডার বিলটা বলছেন হ্যাঁ। যে রিটার্ন দেওয়ার জন্য, এটা রিটার্ন এক্সিকিউট হচ্ছে না। আচ্ছা অসুবিধা নেই। এখন হচ্ছে ধরেন আপনার সরি এখানে তো একটা করলাম। এই কমান্ডটাই আসে। টোটাল ডো নট ম্যাচ। Two six four. আচ্ছা আমি এখানে ধরেন দুইটা জিনিস কিনছি, হ্যাঁ একটা বিল করছি আর কি, একটা বাকিতে কিনছি দুইটা প্রোডাক্ট 126 টাকা করে। এটা হলো আমার পারচেজ রেট, হ্যাঁ 26 টাকা করে, 264 টাকা 60 ব্যাটশো। এখন এইটাকে আমি ক্রেডিট নোট করব, অ্যাড ক্রেডিট নোট। এই যে দেখেন, মানে এই বিলটাকে ওপেন করতে হবে। বিলটা ওপেন করে অপশনে গিয়ে অ্যাড ক্রেডিট নোট। এখানে দেখেন, এখানে আছে কয়টা? দুইটা। এখান থেকে আমার একটা ফেরত আসছে, আমি একটা করবো এখানে কোয়ান্টিটি, হ্যাঁ একটা করে এখানে অ্যাপ্রুভ করে দিই। টোটাল ডো নট ম্যাচ, তাই তো? এখানে 132 টাকা 30 পয়সা। এখানে একটু ম্যানুয়ালি ঠিক করে নিতে হবে, 132 টাকা 30 পয়সা। হয়েছে? এখন দেখেন এই বিলটার মধ্যে দেখেন এই যে 264 টাকা থেকে এই যে ক্রেডিট নোট, এখানে ক্রেডিট নোট অ্যাপ্লাই হয়ে গেছে। তার মানে আমাকে ওনাকে দিতে হবে 132 টাকা 30 পয়সা অ্যামাউন্ট ডিউ। এখানে যে 132 টাকা 30 পয়সা, এটা যদি আমি পেইড করে দিই, কারণ আজকের ডেটে যদি আমি এটা পেইড ফ্রম, ধরুন আরবিএস ব্যাংক থেকে দিয়েছি, একটা রেফারেন্স দিলাম, এটা যদি আমি অ্যাড পেমেন্ট দিই তাহলে এটা পেইড হয়ে যাবে।
বুঝলেন কি এটা কেউ? বুঝছেন কি করলাম? এটা কি বুঝতে পারছেন কেউ? মানে বুঝেন নাই কেউ? এরকম কেউ আছেন? পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি আপনাকে আজকে সবগুলো ভিডিওর লিঙ্ক দিব, আপনি একটা একটা করে দেখবেন এবং আজকের ক্লাসের এই যে ভিডিওটা, এটা যখন আসবে তখন আপনি রিলেট করতে পারবেন কি করলাম। কোনো সমস্যা নেই, আপনি একবার দেখলেই বুঝতে পারবেন। ক্লিয়ার ভাই? মোটামুটি এখনো ক্লিয়ার হবে। কেন? আরেকটা একটু দেখান। আচ্ছা 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 আচ্ছা, আমি বুঝতে পারছি। আচ্ছা ধরেন একটা বিল করি, হ্যাঁ, বিল মানে কি আমি কিনতেছি, পারচেজ, তাই তো, বাকিতে কিনতেছি। ধরেন কার কাছ থেকে কিনলাম? উইলিয়ামস এর কাছ থেকে কিনলাম। কিনছি কবে? ধরেন 1 তারিখে কিনছি, ডিসেম্বর 1 তারিখে। আর ডিউ ডেট দিলাম ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আমার ডিউ ডেট। একটা রেফারেন্স দিলাম, ধরেন আইটেম, আইটেম কোনটা? এইটা। এটা ধরেন আমি কিনছি হচ্ছে 4টা, ওকে। ট্যাক্স রেট ছিল আমার ধরেন পারচেস ট্যাক্স 5%, পারচেস করতেছি তো, তাই না? আচ্ছা, এইটাকে এখন আমি কি করব? এটাকে আমি এখন অ্যাপ্রুভ করলে এটা আমার অ্যাজ এ বিল আমার এখানে সেভ হয়ে যাবে এবং আমার সব জায়গায় ইম্প্যাক্ট ফেলবে যে আমি এই টাকাটা অ্যাকাউন্টস পেয়েবলে থাকবে আমার এই টাকা, আমি যেহেতু এখন টাকাটা দেইনি। তাহলে আমি এটা অ্যাপ্রুভ করি। তাহলে আমি এই বিলটা দেখেন আমার এখন ওপেন দেখাচ্ছে। আমি আবার শুরুর থেকে আসি, পারচেজ ওভারভিউ, হ্যাঁ, পারচেজ ওভারভিউতে এসে এই যে বিলের সি অলে যাব, সি অল, সি অলে গেলে আমার বিল কোনটা? অ্যাওয়েটিং পেমেন্টে যেটা আছে, এই যে এইটা, আর অলে গেলে নিচেরটা, এই যেটা, ওকে। এই বিলটার উপরে আমি ক্লিক করব, অথবা আপনি অ্যাওয়েটিং পেমেন্ট থেকেও করতে পারেন, যে কোনো জায়গা থেকে ক্লিক করলে একই। এই বিলটার উপরে আমি ক্লিক করলে বিলটা ওপেন হবে। এখন ধরেন আমার বিষয়টা হচ্ছে যে আমি প্রোডাক্টটা কিনছি 4টা 180 টাকা করে। এখন আমি আসার পর দেখলাম যে আমার একটা প্রোডাক্ট নষ্ট, তাহলে আমি এটা ফেরত দিব। আমি ভেন্ডরকে জানালাম, ভাই তোমার যে প্রোডাক্ট আমাকে দিয়েছো একটা প্রোডাক্ট নষ্ট, এটা ফেরত নাও। বল ঠিক আছে, তুমি একটা ক্রেডিট নোট ইস্যু করো। তাহলে আমি আমার সিস্টেমে কি করব? এই যে বিলটা যে ওপেন করলাম আমি কোথা থেকে? পারচেজ ওভারভিউ থেকে বিলে গিয়ে সি অলে গিয়ে আমি দেখলাম যে কোন বিলটা আমার এটা সেটা। এই যে এখন বিল অপশন, এই অপশনে গিয়ে আমি দিব অ্যাড ক্রেডিট নোট, দিলাম অ্যাড ক্রেডিট নোট। এখন যেটা হবে, ক্রেডিট নোট যখন আপনি দিবেন তখন আপনার বিলটাই ওপেন হবে, সম্পূর্ণ বিলটাই ওপেন হবে এখানে, হ্যাঁ। এখান থেকে আমার একটা ফেরত গেছে, তাহলে আমি এখানে এই 4টা কিনছিলাম তার মধ্যে একটা ফেরত গেছে, আমি এখানে করবো 1, ঠিক আছে। এখন দেখেন এইখানে টোটাল অ্যামাউন্ট একটাই আসবে, এটার ভ্যাট সহ 5% ভ্যাট সহ 189 টাকা আসবে, হ্যাঁ। কিন্তু টোটাল অ্যামাউন্ট কত দেখাচ্ছে? আগের বিলের অ্যামাউন্টটাই দেখাচ্ছে। এইটাকে আপনাকে ম্যানুয়ালি চেঞ্জ করে ফেলতে হবে। এটা কত হবে? 189.00। এখানে লিখবেন 189.0, ওকে। এখন যদি আপনি এটাকে অ্যাপ্রুভ করেন তাহলে একটা ক্রেডিট নোট ওই বিলের এগেনস্টে নিচে চলে আসবে। এই যে দেখেন, এখন এই বিলটা যদি আপনি ওপেন করেন তাহলে এই যে ছিল কত, 756 টাকা ছিল টোটাল বিল, ঠিক আছে। এই যে এত টাকা ভ্যাট, এত টাকা, এত টাকা। এখন দেখেন একটা ক্রেডিট নোট 28 ডিসেম্বর আজকে একটা ক্রেডিট নোট হয়েছে এখানে 189, তাহলে আমার টোটাল পেয়েবল কত হচ্ছে? 567 টাকা। এই পর্যন্ত বুঝেন নাই এমন কেউ আছেন? হ্যাঁ, এখন ধরেন পরিশোধ হয়ে গেল। আমি যদি এখন টাকা পরিশোধ করতে যাই তাহলে আমার এখানে দেখেন 567 টাকা, এখানে যেটা এই ক্রেডিট নোটের টাকাটা বাদ দিয়ে যা আছে এটাই দেখাচ্ছে, ওকে। 567 টাকা। ডেট পেইড কবে দিছি? ধরেন আজকেই দিছি, ওকে। পেইড ফ্রম কোথা থেকে দিছি? আমার এখানে ধরেন আরবিএস ব্যাংক আছে, ক্যাশ অ্যাকাউন্ট আছে, আমি ধরেন আরবিএস ব্যাংক থেকে দিছি। একটা রেফারেন্স নাম্বার, ধরেন এটার ইনভয়েস নাম্বার বা সরি এটার বিল নাম্বার কত ছিল, কারণ বিল নাম্বার এটা ছিল, এটা বিল নাম্বারটা আমি রেফারেন্স হিসেবে দিলাম, ওকে। এখন আমি এটাকে অ্যাড পেমেন্ট করলে আমার এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাবে আর এই বিলটা টোটালি পেইড হয়ে যাবে। এখানে দেখেন আর কোনো বিল নাই, বাকি নেই, সব পেইডে চলে আসে। বুঝলেন কি ক্রেডিট নোটটা? বুঝতে পারছি। এখন ধরেন পারচেজের ক্ষেত্রে আরেকটা কি আছে, যদি পেমেন্ট হয়ে গিয়ে থাকে, ধরেন এই যে এটার পেমেন্ট হয়েছে, এখন এইটার উপরে আমার আরেকটা প্রোডাক্ট মনে করেন যে ফেরত দিতে হবে, ঠিক আছে।
তাহলে আমি কি করব, আমি এখান থেকে যদি আমি এইটার উপরে করতে যাই তাহলে হবে না, এই বিলের উপরে করতে গেলে হবে না। ক্রেডিট নোট অপশন কপি, না এটা হচ্ছে এটাকে কপি বা এডিট করতে বলছে, নতুন করে কিন্তু কিছু ক্রিয়েট করা যাচ্ছে না, ঠিক আছে। নতুন করে ক্রিয়েট করতে পারবো কোথা থেকে, আমার এইটা ধরুন ওপেন আছে, এইটা আমার ফাইনাল ইনভয়েস, একটা ক্রেডিট নোট না, এটা না, বিলটা ওপেন করি, অ্যাকচুয়াল বিলটা ওপেন করি। অ্যাকচুয়াল বিল কোনটা, এই যে নিচেরটা, এখানে আমার ধরেন চারটার মধ্যে একটা ফেরত দিচ্ছি, এখন ধরেন টাকা পেমেন্ট হয়ে যাওয়ার পর আরেকটা সমস্যা বেড়েছে, সেটাও ফেরত দেবো। তাহলে বিষয় হলো কি, টাকা দেওয়ার আগে একটা হইলো, আবার টাকা দেওয়ার পরে যদি এই প্রবলেম হয় তাহলে আরেকটা হলো। এখন ধরেন এইটা আমি এখানে ওপেন করতে হবে হলো, আমরা যাব কোথায়, এই বিজনেস থেকে যাব পারচেজ ওভারভিউতে, এখানে হ্যাঁ পারচেজ ওভারভিউতে আসলে এই যে দেখেন প্লাস নিউ একটা আছে, এই প্লাস নিউতে গিয়ে এই যে ক্রেডিট নোট, টাকা পাওয়া টাকা দেওয়ার পরে যদি ক্রেডিট নোট করেন তাহলে এখান থেকে আসতে হবে, পারচেজ ওভারভিউ থেকে প্লাস নিউ থেকে ক্রেডিট নোট। ওকে, এটাকে ওপেন করবেন, ওপেন করলে এখন দেখেন আমার কাস্টমার ছিল কে, উইলিয়ামস, তাহলে আমাকে এখানে কাস্টমার সিলেক্ট করতে হবে উইলিয়ামস, ব্র্যান্ডন উইলিয়ামস। ওকে, আজকেই ফেরত আসছে। এখন ধরেন প্রোডাক্ট বা আইটেমটা কি ছিল, এটা আমাকে কিন্তু ইনভয়েস দেখে মানে বিলটা দেখে কনফার্ম করতে হবে। হ্যাঁ, এইচপি প্রোডাক্টস, এটা হচ্ছে কত, 180 টাকার প্রোডাক্ট ছিল, প্রোডাক্টস 600, তাহলে আমি প্রোডাক্ট একটা সিলেক্ট করি, এইচপি প্রোডাক্টস, এইটা, হ্যাঁ এইটা কোয়ান্টিটি কটা একটাই, কারণ একটাই ফেরত আসছে। ওকে, ট্যাক্স রেট কত ছিল, বিক্রির সময় যা ট্যাক্স রেট দিছিলেন ফেরত দেওয়ার সময় সেই ট্যাক্স রেটেই ফেরত দিতে হবে। ওকে, এখন যদি আরেকটা জিনিস আসতে পারে, ভাই বিক্রির সময় তো 2% ডিসকাউন্ট দিছিলাম, ফেরত নেওয়ার সময় এখন এই যে প্রাইস অ্যাডজাস্ট করবেন এই জায়গায় 180 টাকা 2% কত হয়, 100 টাকা 2 টাকা 3.6 হয়, হ্যাঁ 3.6, তাহলে 180 টাকার থেকে 3.6 আমাকে বাদ দিতে হবে। এটা কি বুঝতেছেন, যদি আপনি ডিসকাউন্ট দিয়ে থাকেন বা ডিসকাউন্ট পেয়ে থাকেন, এটা তো আমি পারচেস করছি, তো যদি আমি ডিসকাউন্ট পেয়ে থাকি তাহলে ফেরত দেওয়ার সময় আমাকে ওই ডিসকাউন্টেড অ্যামাউন্টেই ফেরত দিতে হবে। যে অ্যামাউন্টে নিছেন ওই অ্যামাউন্টেই ফেরত দিতে হবে, সোজা কথা। হ্যাঁ, এখন হচ্ছে যদি আপনি ডিসকাউন্ট পেয়ে থাকেন তাহলে এখানে কি ডিসকাউন্টের কোনো ঘর আছে, কিচ্ছু নেই, ডিসকাউন্টের কোনো কলম নাই, তার মানে ডিসকাউন্টটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে ইউনিট প্রাইসের উপরে। তাহলে 2% ডিসকাউন্ট হইলে তাহলে আপনার 180 টাকার উপর ডিসকাউন্ট হয়, 6.40, হ্যাঁ 176 টাকা 40 টাকা, হ্যাঁ তার মানে আপনার ইয়া কত হচ্ছে 3.6, 2%, 180 টাকার 2% হচ্ছে 3.6, 3.6 থেকে যদি মানে 180 থেকে 3.6 বাদ দিলে কত থাকে, 176.40, এইটা হবে তখন আপনার প্রোডাক্টের প্রাইস। এই জায়গাটা বুঝতে পারেন নাই কে বলেন, যদি ডিসকাউন্ট থাকতো তাহলে এটা হতো। ওকে, যেহেতু ডিসকাউন্ট নাই আমরা এখানে 180 টাকাই লিখি আপাতত। তাহলে এই ঘটনাটা কি ঘটতেছে, এই ঘটনা ঘটতেছে আমরা টাকা দিয়ে দেওয়ার পরে ক্রেডিট নোট হচ্ছে। ওকে, তাহলে আমি এখানে অ্যাপ্রুভ করব, ক্রেডিট নোট একটা অ্যাপ্রুভ হয়েছে। ওকে, 189, আচ্ছা এখন দেখেন না, এটা আমি ক্রেডিট নোটটা অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, এখন উনি কি করবেন, উনি ওনার সিস্টেমে রিফান্ড করবেন, মনে আছে, উনি রিফান্ড করবেন। আর আমি আমার সিস্টেমে কি দেখাবো, এত টাকা, ডেট কবে, আজকে 28 তারিখ, পেইড টু, আমার কোন অ্যাকাউন্টে টাকাটা আসতেছে, পেইড টু মানে কোন অ্যাকাউন্টে যাচ্ছে, আর পেইড ফ্রম হলে কোন অ্যাকাউন্ট থেকে যাচ্ছে। তাহলে আমি ধরে নিচ্ছি আমার আরবিএস ব্যাংকে টাকাটা আসতেছে, উনি রিফান্ড করে দিচ্ছেন ওনার সিস্টেম থেকে, আমি আমার সিস্টেমে ঢুকাই নিচ্ছি। এখানে আমি অ্যাড রিফান্ড দিলে আমার এটা অ্যাড রিফান্ড হয়ে যাবে। বুঝলেন কি কেউ, ক্রেডিট নোটটা যখন আপনি অ্যাপ্রুভ করছেন তখন আপনার ইনভেন্টরি অ্যাসেটের প্রোডাক্ট হয়ে গেছে, আর এখান থেকে যখন আপনি ব্যাংকটা সিলেক্ট করে অ্যাড রিফান্ড দিলেন তার মানে আপনি রিফান্ড যখন আপনার ব্যাংকে যখন টাকা ঢুকছে
আপনি নোটিফিকেশন পাইছেন যে ভাই উনি টাকাটা ফেরত দিয়ে দিচ্ছে আমার, অ্যাকাউন্টস অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। ওদিকে ইনভেন্টরি আপনার প্রোডাক্ট অ্যাডজাস্টমেন্ট হলো, এদিকে অ্যাকাউন্ট। এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা থাকে না? তাহলে স্যার পেইডের ক্ষেত্রে যেটা আপনার পেইডের ক্ষেত্রে পার্সেসে যাইতে হবে, যেহেতু এটা পার্সেস অলরেডি পার্সেস। দুইটা বিষয় আপনার বলি, সেটা হলো সেলসের ক্ষেত্রে, পার্চেজের ক্ষেত্রে ক্রেডিট নোট হবে যদি টাকা লেনদেন হয় না এখন, এটা মাথায় রাখবেন। টাকা এখনো লেনদেন বাকি, সেটা আমি দেই আর সে দিই, তাহলে আমাকে ওই ইনভয়েসটা অথবা ওই বিলটা ওপেন করে অপশনে গিয়ে ক্রেডিট নোট করতে হবে ওই বিলের উপরে। আর টাকা দেওয়া হয়ে গেছে, আমিও দিয়ে দিছি, সেও দিয়ে দিছি, তখন কি করতে হবে? যদি বিক্রির ক্ষেত্রে হয় তাহলে সেলস ওভারভিউতে গিয়ে প্লাস নিউতে গিয়ে ক্রেডিট নোট করতে হবে। আর যদি আমার পার্চেজের ক্ষেত্রে হয় তাহলে পার্চেজ ওভারভিউতে গিয়ে প্লাস নিউতে গিয়ে ক্রেডিট নোট করতে হবে। তাহলে বুঝলেন কি? সেলস ওভারভিউ আর পার্সেস ওভারভিউ, এবং ওইখানে গিয়ে আমাকে ওই বিলের উপরে বা ওই এর উপরে ইনভয়েসের উপরে ক্রেডিট নোট, ইনভয়েসের উপরে মানে এই উপরে না, ওই ইনভয়েসের ইয়াতে। আর যদি আপনি টাকা না লেনদেন করেন তাহলে ইনভয়েসটা ওপেন করেই করতে হবে অথবা বিলটা ওপেন করেই করতে হবে। করতে হবে। ধরেন কনসেপ্টটা বুঝেন নাই এমন কি কেউ আছেন? আপনি তো বুঝছেন, আপা বুঝছেন, মানে আপনার প্রসেস মনে রাখার দরকার নেই, আপনি কনসেপ্টটা বুঝছেন কিনা। প্রসেস আপনি ভিডিও দেখলে মনে হবে, প্রসেস ভুলে যান, আপনি খালি কনসেপ্টটা কি এটা বুঝতে পারছেন তো। আর কেউ আছেন বুঝেন নাই? সবাই বুঝছেন? আচ্ছা, ওকে। তাহলে আমরা মোটামুটি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোর একটা রিক্যাপ পাইলাম উইদাউট পেরোল। পেরোলটা কি জিনিস? আমরা এখানে পেরোল করছি পেরোল অ্যাকাউন্টিং, পেরোল প্রসেস করিনি। পেরোল প্রসেস নর্মালি করে হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট। আপনি কয়দিন অফিসে আসছেন, আপনার ওভারটাইম আছে কিনা, আপনার কোনো অ্যাডিশনাল কিছু আছে কিনা, কোনো ভাতা পান কিনা, আপনার কোনো ডিডাকশন আছে কিনা, যদি অফিসের গাড়িটা ইউজ করেন তো গাড়ির জন্য কোনো চার্জ কাটে কিনা, অফিসে ফুড খাবার খান সেটার জন্য কোনো চার্জ কাটে কিনা, কোনো লোন আছে কিনা, অফিসে লোন অ্যামাউন্ট কাটতে পারে, এরকম ডিডাকশন থাকে, অ্যাডিশন থাকে। হ্যাঁ, তো আমরা নর্মালি হচ্ছে ইউকে বেসড, মানে ইউকে গভর্নমেন্ট অ্যাপ্রুভড এরকম একটা টাইমশিট দিয়ে আমরা পেরোলটা করছিলাম অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট। এই টাইমশিট রেডি করা পর্যন্ত আসে করে হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট। এইচআর করে টাইমশিটটা পাঠায় হচ্ছে অ্যাকাউন্টসে, অ্যাকাউন্টস তখন ওই টাইমশিট দেখে জার্নাল করে। এই জার্নালটাই লাস্ট ক্লাসে করেছিলাম এবং আপনাদেরকে আমি ওই জার্নাল যে করছি এক্সেল ফাইলটা ওটাও দিয়ে দিচ্ছিলাম। ওকে, এখন যদি এটা কেউ না করতে পারেন তাহলে এটা একটু দেখে দেখে ভিডিও দেখে দেখে হলেও করবেন। করার পরে যদি আপনারা গ্রুপে লিখেন যে ভাই আমার আরো জিনিস দরকার, অসুবিধা নেই, আমি এই ড্রাইভটাতে আরো একটা ফাইল রেখে দেবো, আপনারা যাতে প্র্যাকটিস করতে পারেন। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রেখে দিলাম। আচ্ছা, এখন আসেন আমরা মোটামুটি আরো কাজ কিছু করা যায়, বাট আমাদের এখন ব্যাংকটা আগে করতে হবে আর কি। হ্যাঁ, ব্যাংক রিকনসিলিয়েশন সবাই বোঝেন তো? রিকনসিলিয়েশন মানে কি? সমন্বয়, বাংলায় বলে ব্যাংক সমন্বয় বিবরণী। হ্যাঁ, এখন এই ব্যাংক রিকনসিলিয়েশন বিষয়টা বোঝেন না এমন কেউ আছেন, বা এটা ভালো ধারণা নাই এমন কেউ আছেন? আপনার সব ঠিক আছে, আপনাদের ব্যাংক রিকনসিলিয়েশন ঠিক আছে? না, মেন মিনিংটা বুঝতেছি স্যার, যে আমি এই মাসে যতগুলা চেক দিলাম, 20টা চেক সারলাম, আমার অ্যাকাউন্টস বুকে ঠিক আছে 20টা মাইনাস হয়ে গেছে আমার সিস্টেমে। ব্যাংক স্টেটমেন্ট যখন আসলো তখন দেখা গেল যে ব্যাংকের সাথে আমার হিসাব মিলে না, তখন চেকগুলা ডেট করে ওইটা আবার আমার এই মাসের থেকে আবার এটাকে মানে সিস্টেম করতে হবে। সিস্টেমটা করলে তখন এখানে ব্যাংকের সাথে মিলে যাবে। টোটাল প্রসিডিউরটা প্র্যাকটিক্যালি কিভাবে, এটা আমার স্যার কতটুকু নলেজ আছে, কারণ আপনি বললে আমি তো বলতে পারবো আমার আইকিউ দিয়ে আছে যে এই চেকটা আমার হয় নাই, এটা আমার এই সিস্টেম থেকে মাইনাস হয়ে যাবে, তাহলে ব্যাংক ব্যালেন্সের সাথে মিলে যাবে। আরে পুরো জিনিসটাই তো আমি দেখাবো, আপনার টেনশনের কোনো কারণ নেই। ব্যাপারটা হচ্ছে কি, ধরেন আমরা বাসায়, ধরেন এক্সপেন্স খরচ, আমি বাসার একটা খরচের খাতা মেনটেন করি।
হয় না এরকম অনেকে? সেই খরচের খাতার উপরে আমি লিখছি কি খরচের খাতা অথবা এক্সপেন্স বুক। এখন এই এক্সপেন্স বুকের মধ্যে আমি 1 2 3 করে বিভিন্ন খরচ লিখতে পারি, অথবা আমি একটা সূচিপত্র করে বিভিন্ন পেজে বিভিন্ন টাইপের, ফার্স্ট পেজে লিখি আমি মুদি দোকানের খরচ, সেকেন্ড পেজে লিখি আমি লন্ড্রি খরচ, থার্ড পেজে লিখি আমি কি ধরেন আমার ট্রান্সপোর্টেশন খরচ, কয় টাকা আমার যাতায়াতে খরচ হয়। এরকম কি বাসায় করা যাবে না? যাবে। তাহলে এই যে বাসার যে এই খাতাটাকে আমরা কি বলি? একটা লেজার অথবা একটা রেজিস্টার। অ্যাকাউন্টিং এটাকে কি বলি? এটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট। ওকে, এখন আপনার এই সিস্টেমে এই যে একটু আগে লেনদেন করলাম, ব্যাংক থেকে লেনদেন করলাম না, তো ব্যাংকের একটা চার্ট অফ অ্যাকাউন্ট আপনার সিস্টেমে আছে কিনা? ব্যাংকের একটা খাতা আপনার কাছে আছে, ব্যাংকের নামে একটা খাতা আছে, যে খাতা আপনি নিজে এন্ট্রি দেন। নিজে ব্যাংকে 1 লাখ টাকার চেক পাঠাইছি, ব্যাংক থেকে খরচ হবে, লিখেন না? ব্যাংক কি করে? ব্যাংকও ঠিক একই কাজই করে। আপনি 1 লাখ টাকার চেক পাঠাইছেন, আপনি এখান থেকে করছেন মাইনাস, ব্যাংক ওখান থেকে আপনার অ্যাকাউন্ট থেকে মাইনাস করে টাকাটা দিয়ে দিচ্ছে। তো পাশাপাশি 2টা খাতা মেনটেন হয়, তাই তো? আপনি আপনারটা করেন, ব্যাংক ব্যাংকেরটা করে। মাস শেষে ব্যাংক যখন আপনাকে স্টেটমেন্টটা পাঠায়, স্টেটমেন্টটা পাঠানোর অর্থটা কি? স্টেটমেন্টটা পাঠানোর অর্থ হচ্ছে ব্যাংকের যে খাতাটা আছে ওই খাতায় ওই মাসের যে হিসাব ব্যাংক লিখছে, তখন সেটা একটা ফটোকপি পাঠায় আপনার কাছে। এটাই তো। যদি ফটোকপির যুগ না থাকতো তাহলে লিখে লিখে পাঠাইতো যে ভাই আপনার এই খরচ, এই ডেটে এই খরচ। তার মানে ওর খাতার ওই মাসের পেজ আর আপনার খাতার আপনার পেজ, এই দুইটাকে আমরা মিলাবো। আপনি যেটা বললেন, আমার ধরেন আপনি মাসের 29 তারিখে একটা চেক জমা দিচ্ছেন, ছিল বৃহস্পতিবার, কোনো কারণে চেকটা হয় নাই, তাইলে চলে গেছে রবিবার, তাহলে 1 তারিখে ঢুকে গেছে। কারণ ব্যাংকের কাছে ওই হিসাব থাকবে কবেকার খাতায়? 1 তারিখের পেজে থাকবে, আর আপনার এখানে থাকবে কবে? 29 তারিখের পেজ। ঠিক আছে? তাহলে ওই হিসাব তো আপনি ব্যাংক আপনাকে দেখাইতে পারবে না। ব্যাংকের স্টেটমেন্ট যখন এই মাসেটা আসবে, তখন ওই হিসাব কি থাকবে আপনার এখানে? থাকবে না। তো এই ধরনের জিনিসগুলোকে সমন্বয় করে একটা স্টেটমেন্ট রেডি করাকেই বলতেছে ব্যাংক রিকনসিলিয়েশন। এই কনসেপ্টটা বুঝেন নাই কে বলেন? বুঝছেন সবাই? প্রসেস মনে রাখার দরকার নেই, প্রসেস ভিডিও দেখে কাজ করতে করতে মনে থাকবে, আপনি কনসেপ্ট ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা এখন ধরেন আপনার এখানে, আচ্ছা একটা মিনিট, আমি তো পানি নিয়েছি। এটার লাস্ট ডেট, লাস্ট ডেট আরেকটা গুলো সংক্রান্ত করতেছি। না না আমাদের ইয়ে করে দিলেন। ও আচ্ছা। এইটা আমি 3 বার করছি। আমি মনে করি যে এই এক্সপায়ার হয়ে যাওয়াটা ভালো হয়েছে। নাইলে কিন্তু বুঝে দিতাম। 3-4 বার করা হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের এখন কাজ কি? আমাদের এখানকার ব্যাংকের চার্ট অফ অ্যাকাউন্ট আর যে ব্যাংক স্টেটমেন্ট আমরা ব্যাংক থেকে পাবো, সেই দুটো আমরা ম্যাচ করব। ওকে, এখন সিনারিও কয়েক রকম হতে পারে। ধরেন আপনি একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, ক্লায়েন্ট আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট পাঠিয়ে দিয়ে বলছে ভাই আমার রিকনসাইল লাগবে। এখন আপনি আপনার ওনার যে জেরো আছে, জেরোতে অ্যাক্সেস নিলেন, নিয়ে দেখলেন যে উনি যে ব্যাংকের কথা বলতেছে এরকম কোনো চার্ট অফ অ্যাকাউন্ট আপনার এখানে নাই, বিদেশির এরকম। ও দেখা যাবে যে কয়েকদিন কাটাকাটি করে ও চার্ট অফ অ্যাকাউন্টই খুলে নেয়, 2 মাস হয়ে গেছে, ও তখন আপনার পাড়ায় ভাই 2 মাস আমার ব্যাংক রিকনসিলিয়েশন কর। সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ কি হবে? এন্ট্রিগুলো দেওয়া। না, আগে তো ব্যাংক এন্ট্রি দিতে হবে। হ্যাঁ মানে এন্ট্রিগুলো দেওয়া। হ্যাঁ,
আগে প্রথমে দেখতে হবে যে আপনার ব্যাংকের চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিনা। ধরেন এই অ্যাকাউন্টিং থেকে অ্যাডভান্সে গিয়ে চার্ট অফ অ্যাকাউন্ট। হ্যাঁ, আচ্ছা আমি তার আগে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে মেট্রো ব্যাংক। হ্যাঁ, এটা একটা ধরেন কি বলবো, এটা ধরেন না, এটা একটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। হ্যাঁ, মেট্রো ব্যাংক। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে এই মেট্রো ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট পাঠায়, বলছে ভাই আমার এটা হচ্ছে ফেব্রুয়ারি 2020, 1 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি 2020, তার মানে ফুল ফেব্রুয়ারি মাসের স্টেটমেন্ট, এটা আমাকে রিকনসিল করে দেন। আপনি এখন ওনার কি বলে জেরোতে ঢুকে দেখলেন মেট্রো ব্যাংক নামে কোনো ব্যাংক এন্ট্রি করা নেই। এরকম হতেই পারে। তাহলে এরকম যদি হয় তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে কি, মেট্রো ব্যাংকে এখানে এন্ট্রি করা। ওকে, তাহলে আমরা কিভাবে করব, এই যে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে যাব, গিয়ে অ্যাড উইদাউট ব্যাংক ফিড থেকে কন্টিনিউ। এখানে ধরেন আমরা ব্যাংকের নাম দিচ্ছি হচ্ছে মেট্রো ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার মেট্রো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ধরেন এইটা, লাস্ট 4 ডিজিট হচ্ছে। ওকে, মেট্রো ব্যাংক। এখন অ্যাকাউন্ট টাইপ কি বলছে, যদি ক্রেডিট কার্ড হয় তাহলে ক্রেডিট কার্ড, আর ছাড়া বাকি যা থাকবে সব আদার। ওকে, আচ্ছা এরপর অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার বলতে এটা চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বার আমরা দেই 103 সেফ থাকার জন্য। আমি 101 বা 102 পর্যন্ত দিছি, 103। ও অ্যাকাউন্ট নাম্বার এই মেট্রো ব্যাংকের ওই ব্যাংকের অ্যাকাউন্ট না না, এই যে এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। হ্যাঁ, আর অ্যাকাউন্ট কোড হচ্ছে 103। হ্যাঁ, কারেন্সি বাংলাদেশি টাকা। এটাকে যদি আমি অ্যাড করি তাহলে দেখেন ব্যাংক অ্যাড হলো। তার মানে কি, ব্যাংক ছিল না, ব্যাংক অ্যাড হলো, মেট্রো ব্যাংক। ওকে, এখন আসেন আমরা যখন ব্যাংক অ্যাড করছি তখন কিন্তু আমরা ব্যাংকে কোনো ওপেনিং ব্যালেন্স দেইনি বা অ্যাজ অফ ডেটও ছিল না। এখন ধরেন জেরোতে যদি আপনি জার্নাল করে ওপেনিং ব্যালেন্স দিতে চান তাহলে কিন্তু পারবেন না। জার্নাল করে জেরোতে ওপেনিং ব্যালেন্স দেওয়া যায় না, ইয়াতে দেওয়া যায়, কি বলে কুইক বুকে দেওয়া যায়, জেরোতে দেওয়া যায় না। ওকে, এখন ধরেন এই যে মেট্রো ব্যাংক, এইটার ওপেনিং ব্যালেন্স হবে কত, যেহেতু কোনো মানে ব্যাংক এন্ট্রি করাই নাই, তাহলে আমরা যে মাস থেকে এখানে পাবো সেই মাস থেকে ওপেনিং ব্যালেন্স দিব। এখানে দেখেন একটা অ্যাকাউন্ট সামারি থাকবে, এই যে অ্যাকাউন্ট সামারি। হ্যাঁ, ওপেনিং ব্যালেন্স কত, 399.47। তাহলে আমাদের এই ওপেনিং ব্যালেন্সটা লাগবে, আদারওয়াইজ এই ওপেনিং ব্যালেন্স ছাড়া আপনি ইয়ে করবেন কি করে, রিকনসিলিয়েশন মিলবে না। ওকে, তাহলে কি করব দেখেন, যেহেতু আমাদের এটা ওপেনিং ব্যালেন্স এটা অ্যাড করার সময় দেওয়া যায় না, প্লাস জার্নালগুলো দেওয়া যায় না, সেক্ষেত্রে ওপেনিং ব্যালেন্স করব আমরা রিসিভ মানি দিয়ে। ওপেনিং ব্যালেন্স তখনই হবে যখন টাকা অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এই অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি দিয়ে, রিসিভ মানি। ওকে, তাহলে আমরা কি করব, এই যে এখান থেকে করব রিসিভ মানি। হ্যাঁ, রিসিভ মানিতে গিয়ে আমাদের এই যে মেট্রো ব্যাংক সিলেক্ট করব, নেক্সট করে দেখেন এইখানে একটা জিনিস করতে হবে, বলছে টাকা কোথা থেকে আসছে। এইখানে আপনাদের লিখতে হবে ওপেনিং ব্যালেন্স দিয়ে এই যে নিউ কন্ট্যাক্টে ক্লিক করলে ওপেনিং ব্যালেন্স বলে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট হবে। যে কোনো একটা কন্ট্যাক্ট থেকেই টাকাটা আসতে হবে। কন্ট্যাক্ট মানে কি, সাপ্লায়ার অথবা কাস্টমার। তাহলে আমরা এখানে ওপেনিং ব্যালেন্স নামে একটা কাস্টমার অ্যাড করব, যে কাস্টমারের কাছ থেকে ওপেনিং ব্যালেন্স নাম দিয়ে টাকা এখানে ঢুকবে। এখন ডেট কি হবে, স্টেটমেন্ট কবেকার, 2020-এর ফেব্রুয়ারি মাসের। ওকে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। ঠিক আছে, এখন এখানে আমরা কি করব, এখানে আমরা কিছু দিব না, ডেসক্রিপশনে লিখব ওপেনিং ব্যালেন্স, কোয়ান্টিটিতে লিখব 1, আর ইউনিট প্রাইসে লিখব হচ্ছে 399.47। এই টাকাই ছিল না,
399.47 ওকে লিখবো। অ্যাকাউন্ট কোনটা হবে বলেন? 103 ব্যাংক 103 না এটা তো 103 হবে না। এখানে আপনি ওপেনিং ব্যালেন্স আসতেছে কি কিসের জন্য? অনার্স দিয়ে হবে কিছু এখানে দাঁড়ান, ইকুইটির মধ্যে কি কি আছে? ওনার কন্ট্রিবিউশন ওনার কন্ট্রিবিউশন 107 কত? 107 107 ও আচ্ছা, এইটা দেখেন ওপেনিং ব্যালেন্স বলতে এটা কার কাছ থেকে আসছে টাকাটা? ওপেনিং ব্যালেন্স কিন্তু আমরা একটা কন্ট্যাক্ট হিসেবে সেভ করছি। রিটার্ন আর্নিং হয় তাহলে রিটার্ন আর্নিং এ যায় রিটার্ন আর্নিং হবে রিটার্ন আর্নিংই হবে। রিটার্ন আর্নিং হবে শেয়ার থেকে বিক্রি হবে না। আচ্ছা, ট্যাক্স দেখেন এখানে ট্যাক্স আমরা কোনো ট্যাক্স রেট বসাবো না। ট্যাক্স রেট বসালে কি হবে বলেন তো? ওই ট্যাক্সটা এখানে অ্যাপ্লাই হয়ে ওপেনিং ব্যালেন্সের অ্যামাউন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ট্যাক্স হবে এক্সাম্পটেড বা জিরো ট্যাক্স। ওকে, এটাকে আমরা সেভ করব। তো অ্যাকাউন্ট হলো স্যার রিলেটেড আর্নিং রিটেনার আচ্ছা, এখন দেখেন আমার এই যে ব্যাংক মেট্রো ব্যাংকের এগেইনস্টে 1 ফেব্রুয়ারি 2020 ওপেনিং ব্যালেন্স অ্যাড হয়েছে কিনা? জিরোতে। এটাই ওপেনিং ব্যালেন্স দেওয়ার একমাত্র পদ্ধতি, দ্বিতীয় কোনো পদ্ধতি নাই। না, এটা হলো ট্রানজ্যাকশনাল, ব্যাংক, ক্রেডিট কার্ড, তারপর ধরেন ক্যাশ অ্যাকাউন্ট, ওয়ালেট, ট্রানজ্যাকশনাল যতগুলো অ্যাকাউন্ট আছে সেগুলোর ওপেনিং ব্যালেন্স এভাবেই দিতে পারবেন। সোজা বাংলা কথা, আপনি অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট যেখান থেকে করেন না, অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে গেলে আপনাকে ওপেনিং ব্যালেন্স এভাবেই দিতে হবে। তাহলে প্রথমে আমরা সোজা সবটা বিষয় আসলাম, ওপেন করে দেখলাম যে ওপেনিং ব্যালেন্সই দেওয়া নেই, তাহলে সরি চার্ট অফ অ্যাকাউন্টই নেই, তাহলে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, করে রিসিভ মানি দিয়ে একটা ওপেনিং ব্যালেন্স দিলাম। এখন যদি সিচুয়েশন এরকম হয় যে ধরেন চার্ট অফ অ্যাকাউন্ট খোলা আছে, ওপেনিং ব্যালেন্স ঠিক নেই, বুঝতে পারছেন? না, ওপেনিং ব্যালেন্স যেটা আপনি ওপেনিং ব্যালেন্স হিসেবে ইয়ে করবেন, এটা অবশ্যই কাস্টমাররা এন্টার আসবে, কারণ ওপেনিং ব্যালেন্স আপনি কোনটাকে চেক করতেছেন? হ্যাঁ, সাপ্লায়ার কিন্তু পে করতে হয় সাপ্লাই হলে আপনাকে স্পেন্ড মানি হবে বাস। কারণ ওপেনিং ব্যালেন্স যদি আপনি রিসিভ মানি করেন, অবশ্যই এটা কাস্টমার হিসেবে ট্রিট হবে। কাস্টমার থেকে আসবে কিন্তু ভাই আমার একটু ইয়ে আছে বলেন। একটা অপশন আছে কিন্তু কনভার্সন ব্যালেন্স হ্যাঁ, কনভার্সন ব্যালেন্স থেকে দিতে পারেন, কনভার্সন ব্যালেন্স দেখাবো। কনভার্সন ব্যালেন্স থেকে দিতে পারেন। কনভার্সন ব্যালেন্স মূলত আসবে ট্রায়াল ব্যালেন্স থেকে। আচ্ছা, তখন ধরেন ট্রায়াল ব্যালেন্সে তো ব্যাংকের ব্যালেন্সটা ওপেনিং থাকে, ব্যাংকের যখন আমি ট্রায়াল ব্যালেন্স করব তখন আমি কনভার্সন না না, যখন আপনি কনভার্সন ব্যালেন্স করবেন তখন তো সবগুলো ব্যালেন্স আপনি ঠিক করেই করবেন, ওখানে তো আর ভেজাল হবে না। তখন আমি ওখানেও আমি ওপেনিং হিসেবে দিয়ে দিতে পারবো। পারবেন। আপনি ট্রায়াল ব্যালেন্স যখন এন্ট্রি দিবেন এখানে, তার মানে কি আগের মাসের সব ট্রায়াল ব্যালেন্স সেটা আপনি এন্ট্রি দিবেন। হ্যাঁ, মানে ধরেন হয়তো একটা সফটওয়্যার থেকে আরেকটা সফটওয়্যারে আসলো, তখন ওপেনিং ব্যালেন্স নিয়ে আসলে না না না, তখন ওপেনিং ব্যালেন্স ঝামেলা থাকতে পারে। যেমন ধরেন একটা সফটওয়্যার থেকে আরেকটা সফটওয়্যারে আসলো, হ্যাঁ, ওপেন ব্যালেন্স আসলো 100 টাকা, কোন মাসের? মার্চ মাসের, কিন্তু আপনি রিকনসাইল করতেছেন তো জানুয়ারি মাসে, তখন কিন্তু ওপেনিং ব্যালেন্স আপনার নাও নিতে হবে, বুঝছেন? তো আপনার একটা জিনিস একটু সংক্ষেপে মাথায় রাখেন, সেটা হচ্ছে আপনি ব্যাংক রিকনসিলিয়েশন করতে গেলে যেই মাসের ব্যাংক রিকনসিলিয়েশন করবেন আপনি সেই মাসের ওপেনিং ব্যালেন্সটা এখানে অ্যাডজাস্ট করবেন। আবার যদি পরের মাসের করতে যান, আবার পরের মাসেরটা অ্যাডজাস্ট করবেন, ডেট কিন্তু চেঞ্জ হবে, সো কোনো অসুবিধা নেই, বুঝছেন? আর আপনি যদি টানা রেগুলার করতে থাকেন তখন তো ওপেনিং ব্যালেন্স অটোমেটিক্যালি হয়েই আসবে। ওকে, তো এটা আমি বলতেছি কেন, কারণ আপনারা তো আসলে নিজেরা জেরো ব্যবহার করবেন না, করবেন কারো না কারো কাজ, তাই না? আর আপনি নিজের কোম্পানি জন্য যদি করেন তাও তো এটা জানা দরকার। সেটা হচ্ছে যদি আপনার ক্লায়েন্ট আপনাকে ওই যে বললাম স্টেটমেন্ট পাঠাই দিয়েছে, আপনি যাই দেখেন যে ওর চার্ট অফ অ্যাকাউন্টই নেই, তাহলে চার্ট অফ অ্যাকাউন্ট আগে দিতে হবে, ওপেনিং ব্যালেন্সটা স্টেটমেন্ট ওয়াইজ অনুযায়ী দিতে হবে। এখন ধরেন সিচুয়েশন আর একটা হলো কি, যে চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিন্তু ওপেনিং ব্যালেন্স আছে ভুল, ওপেনিং ব্যালেন্স সে তার মধ্যে ইচ্ছা মতো কিছু করছে, ওই অনুযায়ী মেলে না।
এমনকি ডেটও মিলে না মনে করেন, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করি, আমরা আরেকটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করি। এই জিনিসগুলো না একটু বোঝার ব্যাপার আছে, মানে এগুলো আপনি যদি স্কিপ করে যান বা শর্টকাটে শিখে যান তাহলে হবে না। এই জিনিসটা ধরুন আমি আবার অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট দিলাম, এটা হলো মেট্রো ব্যাংক, এটা ধরেন লাস্ট 4টা ডিজিট একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ, 4455 সহজ বোঝার জন্য। অ্যাকাউন্ট নেম আমরা এখানে মেট্রো ব্যাংক দিচ্ছি, বাট অ্যাকাউন্ট নেম মূলত হবে কোম্পানির নাম, কোম্পানির নামে তো অ্যাকাউন্ট হয় নাকি। আচ্ছা, এটা জাস্ট বোঝার জন্য দিচ্ছি আর কি। অ্যাকাউন্ট টাইপ আদার, অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এটা, অ্যাকাউন্ট কোড হচ্ছে 104, এটাকে আমি অ্যাড অ্যাকাউন্ট দিলাম। ওকে, এখন আমি এটাকে ওপেনিং ব্যালেন্স দিব, রিসিভ মানি। এখন আর আপনাকে ওপেনিং ব্যালেন্স অ্যাড করতে হবে না, হ্যাঁ, 4455 এটা, এটা কারণ এটা অলরেডি একবার অ্যাড হয়ে আছে। আর এখানে ওপেনিং ব্যালেন্স লিখবেন, অটোমেটিক চলে যাবে ওপেনিং ব্যালেন্স। এটা ছিল হলো ধরেন এটা 2020 সাল হওয়ার কথা, তাই না? 2020 সাল, এটা ধরেন ফেব্রুয়ারি না, এটা মে মাসের ধরেন 14 তারিখ আছে, ডেটও ভুল করছে উনি, ঠিক আছে? এখানে লিখছে উনি ওপেনিং ব্যালেন্স কোয়ান্টিটি 1, আর এখানে টাকার অঙ্ক আছে ধরেন আপনার 670। তাহলে এইটা হলো একটা সিনারিও, তাই না? একটা হলো আপনি চার্ট অফ অ্যাকাউন্ট পান নাই, চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করছেন অ্যাজ পার আপনার স্টেটমেন্ট, আপনি ডেট এবং অ্যামাউন্ট ঠিক লিখছেন, কিন্তু আপনাকে দেখা গেল কি আপনাকে যে উনি স্টেটমেন্টটা পাঠাইছে, পাঠানোর পর আপনি চার্ট অফ অ্যাকাউন্ট ওপেন করে দেখতেছেন যে অ্যাকাউন্ট ধরেন 103 এটা নাই, হ্যাঁ, আছে এইটা, মেট্রো ব্যাংকের এইটা। তাহলে আপনি দেখলেন যে ওপেনিং ব্যালেন্সের সাথে এটার কোনো মিল নেই। এখন এটাকে ওপেন করেন, সরি, এটা ওপেন করবেন বলতে এই যে অ্যামাউন্টের উপরে ক্লিক করবেন, ওকে, ওপেন করেন। ওপেন করে আপনি এখানে দেখতে পাচ্ছেন কত, 670। এই যে এডিট অ্যাকাউন্টে যাবেন, না সরি, এডিট অ্যাকাউন্ট না, হয়ে গেল, ট্রানজ্যাকশনে গেলে হবে ওপেনিং ব্যালেন্স। না এখানে 3 ডট আসবে একটা, একটু দেখি কি ব্যাপার, এডিট অপশন নাই কেন? এটা থ্রি ডটটা গেল কোথায়? ব্যাংক, ব্যাংক, এটা তো হচ্ছে আমার চার্ট অফ অ্যাকাউন্ট, এটা আমি ঠিক আছে, এটা ঠিক আছে, भैया হুম। ये ভাইয়া ওই যে बैक कॉल भैया হুম बैक कॉल भैया ये अमाउंट जान भैया ওইটাতে अमाउंट হুম अमाउंट ये जो ओपनिंग बैलेंस ट्रांजैक्शन में जो ओपनिंग बैलेंस लगा से नीचे ও আচ্ছা, এই জায়গাতে এই জায়গার মধ্যে, ক্লিক করেন। ठीक करो भैया ও আচ্ছা, ये ऑप्शन ही এই অপশন থেকে আসবে হচ্ছে এডিট ট্রানজেকশন, হ্যাঁ, এডিট ট্রানজেকশন। তাহলে আমরা কি করতে পারবো, এখানে ডেট হবে আমার ফেব্রুয়ারি মাস 1 তারিখ, ডেট ঠিক করা গেল। এরপর আমার এই যে এখানে, হ্যাঁ, 399.47, ঠিক আছে? এখন এটাকে আপডেট করে দেন। তাহলে আমরা ওপেনিং ব্যালেন্সটা তো ইম্পর্টেন্ট কেন, কারণ ওপেনিং ব্যালেন্স ঠিক না থাকলে তো আপনি সারা জীবন অঙ্ক করেও রিকনসিলিয়েশন মিলাতে পারবেন না। এখন আসেন, ধরেন এই পর্যায় পর্যন্ত আপনি আসছেন, হ্যাঁ, আচ্ছা, এখন আপনি এই যে এডিট করছেন, একটা হলো আগের একটা ছিল,
সেটার কাছে জানার পরে নতুন একটা করছেন। আর আমাদের স্যার আগে যেটা ছিল ওটা কি এডিট করা যেত না? না, সিচুয়েশন তো দুইটা। ফার্স্ট সিচুয়েশন হচ্ছে আপনার চার্ট অফ অ্যাকাউন্ট নাই, নাই। আপনি চার্ট অফ অ্যাকাউন্ট সঠিকভাবে বসাইছেন স্টেটমেন্ট দেখে, ওটা তো আর এডিট করার কিছু নাই। দ্বিতীয় সিচুয়েশন হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিন্তু ডেট এবং ওপেনিং ব্যালেন্স আছে রং, তাহলে সেটাকে আপনি এডিট করবেন কি? এডিট করতে হবে। ওকে, এখন এটা এডিট করার জন্য আপনি যাবেন চার্ট অফ অ্যাকাউন্টে, অ্যাডভান্স থেকে চার্ট অফ অ্যাকাউন্ট, এই চার্ট অফ অ্যাকাউন্টে ধরেন এই যে মেট্রো ব্যাংক, এটা আমরা এখন যদি দুইটা ঠিক করে ফেলছি, এই এই যে এই সংখ্যাটার উপরে, এই অ্যামাউন্টের উপরে ক্লিক করবেন। অ্যামাউন্টের উপরে ক্লিক করার পরে এই যে নিচে দেখেন ওপেনিং ব্যালেন্স যে লেখাটা দেখাচ্ছে এটার উপরে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করলে এই যে ট্রানজ্যাকশনটা ওপেন হবে। হ্যাঁ, এখন এই অপশন থেকে এই এডিট ট্রানজ্যাকশনে যাবেন। আগে ওই যে অ্যামাউন্টের উপরে ক্লিক করলে ডিরেক্ট এডিট ট্রানজ্যাকশন অপশনটাতে চলে আসতো, মানে ওই অপশন থেকে মাঝখানে আবার একটা স্টেপ দিয়ে দিচ্ছে। ওকে, এখন আপনি এটাকে এডিট করতে পারবেন, এই যে ডেট, এই যে এখানে ইউনিট প্রাইসের জায়গায় অ্যামাউন্ট। তাহলে আপনার দ্বিতীয় সিচুয়েশন যেটা, যে আপনার চার্ট অফ অ্যাকাউন্ট আছে, ডেট এবং টাইম রং, তাহলে আমরা এডিট করে এটা ঠিক করে নিব। বুঝতে পারছেন কি? ওপেনিং ব্যালেন্স কি সব সময় কি আপনার রিটার্ন আর্নিং হয়? তাই তো হয়। রিটার্ন আর্নিং হয় সব সময়। হ্যাঁ, আবার আচ্ছা দেখেন আমি শুরুর থেকে দেখাই। আপনি অ্যাকাউন্টে যাবেন, সরি অ্যাকাউন্টিংয়ে যাবেন, অ্যাডভান্স। হ্যাঁ, অ্যাডভান্সে গিয়ে চার্ট অফ অ্যাকাউন্ট, আপনি ওইদিকে তাকালে বুঝবেন না, আপনি আগে এইদিকে আগে দেখেন। তাহলে অ্যাকাউন্টিং থেকে আমরা অ্যাডভান্সে গেলাম, এখান থেকে যাব চার্ট অফ অ্যাকাউন্ট। ওকে, চার্ট অফ অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টটা মানে ব্যাংক অ্যাকাউন্ট হোক, সেটা কি বলে এটাকে, ওয়ালেট হোক, যেটাই হোক, সেটার এই যে ধরেন এটা আমি এডিট করব, এইটার আমি এই যে আমার যে অ্যামাউন্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন একটা ট্রানজ্যাকশন, আমার মূলত এই ট্রানজ্যাকশনটা আমার এডিট করতে হবে। হ্যাঁ, এই ট্রানজ্যাকশনের নিচে যে ওপেনিং ব্যালেন্স লেখাটা আছে এটার উপরে ক্লিক করব। ওকে, দেখেন এখন এই ট্রানজ্যাকশনটা ওপেন আছে যেটা আমরা করছি। এখন ধরেন এই যে অপশন থেকে যাব আমরা এডিট ট্রানজ্যাকশনে। ওকে, এডিট ট্রানজ্যাকশনে যাব, গিয়ে এখান থেকে দেখেন আপনি এখন ডেটও চেঞ্জ করতে পারবেন, এই ইউনিট প্রাইসে গিয়ে অ্যামাউন্টও চেঞ্জ করতে পারবেন। করে আপনি জাস্ট আপডেট দিলেই আপনি যে নতুন ডেট এবং যে অ্যামাউন্ট দিয়েছেন সেটা আপডেট হয়ে যাবে। বুঝছেন? মানে আজকের ভিডিওটাতে আপনি এটা আমাকে 3 বার রিপিট করেছেন, আপনি ভিডিও দেখতে গেলে আপনার নিজেরও 3 বার দেখা হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন আসেন একটা কাজ করতে হবে। এখন তো আমার ওপেনিং ব্যালেন্স ডেট ঠিক হয়ে গেল। ওকে, এখন যেটা করতে হবে, ওপেনিং ব্যালেন্সটা এখানে খুব একটা ইয়ার বিষয় আছে, সেটা হচ্ছে এখানে দেখেন একটা হলো স্টেটমেন্ট ব্যালেন্স আর একটা হচ্ছে ব্যালেন্স ইন জিরো। স্টেটমেন্ট ব্যালেন্স মানে হচ্ছে এই যে ব্যাংক স্টেটমেন্ট এখানে লেখা দেখতে পাচ্ছেন, এই ব্যাংক স্টেটমেন্টের সাথে এই স্টেটমেন্ট ব্যালেন্স মিলবে, এটা কিন্তু ব্যালেন্স মিলবে। এই যে দেখেন এখানে ব্যালেন্সের ঘর কোনটা, আচ্ছা এটাতে যাই, এই যে ব্যালেন্স, হ্যাঁ এই ব্যালেন্সের ঘরের যা থাকবে এটা এখানেও তাই থাকবে। এখানে বলছে কি অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন, অ্যাকাউন্ট মানে কি চার্ট অফ অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের যে ট্রানজ্যাকশন সেই ট্রানজ্যাকশনগুলো এখানে আছে। তার মানে আমার খাতায় যা লেখা আছে সেগুলো এখানে থাকবে। এখন তার মানে ব্যালেন্স ইন জিরো আর অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন এই দুইটা সেম জিনিস। এখানে যে ব্যালেন্স হবে আস্তে আস্তে যতগুলো ট্রানজ্যাকশন বাড়বে প্লাস মাইনাস হতে হতে যে ব্যালেন্স হবে সেটা শো করবে এখানে। আর ব্যাংক স্টেটমেন্ট মানে হচ্ছে আমরা যে স্টেটমেন্টটা হাতে পাইছি সেই স্টেটমেন্টটা আমরা এখানে আপলোড করব। আপলোড করার পর এই ব্যাংক স্টেটমেন্ট যে ব্যালেন্স সেটা এখানে শো করবে। ওকে, তার মানে এখানে আমি শুরুতেই বলছিলাম খাতা আমার দুইটা, একটা আমার একটা ব্যাংকের, দুটো পাশাপাশি মিলিয়ে দেখবো, তাই না? তার মানে এই যে অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন যেটা, এই অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন আর ব্যালেন্স ইন জিরো
এই দুইটা সেম, আর ব্যাংক স্টেটমেন্ট আর স্টেটমেন্ট ব্যালেন্স এই দুইটা সেম। আচ্ছা, রিকনসাইল এবং ক্যাশ কোডিং এই দুইটা আমি একটু পরে দেখাবো এই দুইটা কি জিনিস। ওকে, এখন দেখেন একটা কাজ আমাদেরকে করে নিতে হবে, সেটা হলো এই যে ওপেনিং ব্যালেন্স, এই যে আমাদের যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টের ওপেনিং ব্যালেন্স এখানে কোথায় আছে? সামারিতে। বাট এই যে ট্রানজ্যাকশনগুলো যে হয়েছে ফেব্রুয়ারি 5 তারিখ থেকে যে ট্রানজ্যাকশনগুলো শুরু হয়েছে, এখানে কি কোনো ওপেনিং ব্যালেন্স আছে? ওপেনিং ব্যালেন্সটা তো এখানে দেয়া, ওই ট্রানজ্যাকশনগুলোর মধ্যে তো কিন্তু কোনো ওপেনিং ব্যালেন্স দেয়া নেই। তাহলে যেটা হবে, ওপেনিং ব্যালেন্সটা যেহেতু আমাকে হিসাবে ধরতে হবে, তাহলে ওপেনিং ব্যালেন্সটাকে আমাকে আগে রিকনসাইল করে ফেলতে হবে, দুই জায়গায় ওপেনিং ব্যালেন্সটাকে আনতে হবে। এখানে দেখেন আপনার, আমি ওপেনিং ব্যালেন্সটা দিছি এখন পর্যন্ত কোথায়? আমার চার্ট অফ অ্যাকাউন্টে, কিন্তু ব্যাংক স্টেটমেন্টে কিন্তু কোনো কিছু নাই, ব্যাংক স্টেটমেন্ট জিরো। তার মানে ব্যাংক স্টেটমেন্টে যদি আমার শুরুতেই ওপেনিং ব্যালেন্সটা না থাকে, তাহলে পরবর্তী ট্রানজ্যাকশন আপনি যতই মিলান তাহলে তার মিলবে না। আপনি কি বুঝছেন এটা? ক্লিয়ার? তাহলে কি করব? তাহলে আমরা এই যে অ্যাকাউন্ট ট্রানজ্যাকশনে গিয়ে এই ট্রানজ্যাকশনটা ওপেন করব, ওপেন করে অপশনে গিয়ে মার্ক অ্যাজ রিকনসাইলড, এটাকে আমি রিকনসাইল হিসেবে মার্ক করব। ইয়েস, ওকে। এখন একটা জিনিস দেখেন, এখন যদি আমরা মেট্রো ব্যাংকের এই ইয়াটাতে যাই, এখানে দেখেন অ্যাকাউন্ট স্টেটমেন্ট বলতেছে এখানে রিকনসাইলড হয়ে গেছে, হ্যাঁ। আর স্টেটমেন্ট ব্যালেন্সে দেখেন এই 399.47 চলে আসে। তার মানে রিকনসাইল করা মানে হচ্ছে আমার দুই খাতাতেই এই হিসাবটা উঠবে। হ্যাঁ, আমি ম্যানুয়ালি তুলছি কোথায়? আমার চার্ট অফ অ্যাকাউন্টে। যখন আমি রিকনসাইল করলাম তখন আমার ব্যাংক স্টেটমেন্টের হিসাবে ওই খাতায় ওই লেখাটা উঠে গেল। এটুকু বুঝতে পারছেন কি? এখন যেটা করতে হবে, এখন আমার তো ক্লায়েন্ট হলো এমন ক্লায়েন্ট, সে ধরেন তার অ্যাকাউন্টই নেই, চার্ট অফ অ্যাকাউন্ট করে নেই, তাহলে কি তার নিজের যে খাতা, নিজের খাতাই খুলে নেই, তো নিজের যে খাতা সেখানে কোনো হিসাব থাকবে? কোনো হিসাব থাকবে? হ্যাঁ, না না না, এরকম লোকের কাজই ভালো, কিন্তু এরকম যারা অলস লোক তারাই আপনার কাজ দেবে। এখন আপনার একটা ট্রানজ্যাকশন যদি আপনি রিকনসাইল করেন, তাহলে কি হয় জানেন? একটা রিকনসাইল বাটনে ক্লিক করা মাত্রই সেটা এই খাতায় উঠে ওই খাতায় উঠে অটোমেটিক। আবার রিকনসাইল দেওয়া মানে এই খাতায় উঠে ওই খাতায় উঠে। এখন ধরেন আপনার চার্ট অফ অ্যাকাউন্টে আপনি নিয়মিত এন্ট্রি দিয়ে গেছেন, আজকে ব্যাংক থেকে উত্তোলন করলাম এত, ব্যাংক জমা এত, উত্তোলন এত, ব্যাংক জমা এত, হ্যাঁ, নিয়মিত এন্ট্রি দিয়ে গেছেন। তাহলে কি হবে? তাহলে ওই যে ব্যাংকের সাথে আপনারটা ম্যাচ করবে, ম্যাচ, এই ডেটে ঠিক এমন, এই ডেটে ঠিক এমন ম্যাচ করবে। তারপরে ম্যাচ বাটনে ক্লিক করলেই অটোমেটিক রিকনসাইল হয়ে যাবে। কনসেপ্টটা কি বুঝছেন? এখন যেটা হবে, আজকের ক্লাসটা শেষ হবে, নেক্সট ক্লাস আমি রিকনসাইল শেষ করব, কারণ আমার 9টা থেকে আবার একটা অনলাইন ব্যাচ আছে। স্যার এই পোরশনটা যদি কোন পোরশনটা আর বলতে বলেন? রিকনসিলিয়েশনের বিষয়টা, এই যে আপনি আসেন, আচ্ছা, ব্যাংকের স্টেটমেন্টে জিরো, আর আপনার আমার বুকের সরি জিরোতে আছে। আপনাকে আমি দুইটা খাতার কথা বলছি, হ্যাঁ। দুইটা খাতা, একটা আমার একটা ব্যাংকের। ব্যাংকের খাতার থেকে আমি ব্যাংকের স্টেটমেন্ট পাই, ওর খাতার হিসেবটা আমাকে স্টেটমেন্ট আকারে পাঠায়। তার মানে আমার স্টেটমেন্ট আর আমার খাতা, এই যে দেখেন এটা হলো ব্যাংক স্টেটমেন্ট, আর এই যে অ্যাকাউন্ট ট্রানজাকশন এটা আমার খাতা, এই দুইটা ব্যাংক স্টেটমেন্ট আর আমার চার্ট অফ অ্যাকাউন্ট আমার খাতা। ওকে, এখন আমি আমার খাতায় প্রথম একটা ট্রানজাকশন করছি কি? ওপেনিং ব্যালেন্স দিছি, ছিল না দিছি, ভুল ছিল ঠিক করছি, যেভাবেই করি আমার ওপেনিং ব্যালেন্স আছে। এখন এই যে ব্যাংকের যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের মধ্যে আমি কি এখন তো এটা রিকনসাইল করে ফেলছি, বাট শুরুতেই কিছু ছিল না। এখন আমি যখন আমার যে ব্যাংক স্টেটমেন্ট এখানে দেখতেছি, আমার যে ট্রানজ্যাকশন, এই ট্রানজ্যাকশনের মধ্যে কিন্তু ওপেনিং ব্যালেন্স নাই। তার মানে এই ওপেনিং ব্যালেন্সটা এটার মাথার উপর আগে অ্যাড করতে হবে, তা নাহলে তো আমার যোগ বিয়োগ হিসাব মিলবে না, তাই না? এইটা করার জন্য আমি কি করলাম, আমি এই যে অ্যাকাউন্ট ট্রানজ্যাকশনে যে গিয়ে এইটাকে ওপেন করে
এই অপশন থেকে এটাকে, আচ্ছা এখন এই অপশনটা নাই, এখানে ছিল কি মার্ক অ্যাজ রিকনসাইল, আমি এটাকে রিকনসাইল হিসেবে মার্ক করলাম। এটা হলো আমার ট্রানজাকশন, হ্যাঁ, আমার যে চার্ট অফ অ্যাকাউন্ট আমার খাতায়, আমার চার্ট অফ অ্যাকাউন্টস যে কারণ ট্রানজাকশনটা করছি ব্যাংক স্টেটমেন্ট আমার এখনো জিরো, আমার সিস্টেমে ব্যাংক স্টেটমেন্ট আমি হাতে পাইছি, বাট আমার সিস্টেমে জিরো, আমার সিস্টেমে এখনো কিছু নাই, আপলোড করি নাই। তাহলে আমার খাতা যেটা আছে ওপেনিং ব্যালেন্সটা কিন্তু আমার খাতারও মাথার উপর থাকতে হবে, ব্যাংক স্টেটমেন্টেরও মাথার উপর থাকতে হবে। তাহলে আমার খাতা যেটা তুলছি সেটাকে যখন আমি অপশনে গিয়ে মার্ক অ্যাজ রিকনসাইল করলাম, করা মাত্রই এটা রিকনসাইল করা মাত্র কি হয়, দুই খাতায় উঠে যায়। তার মানে এখানে দেখেন আমার দুই খাতায় এটা উঠে গেছে, এই যে স্টেট অ্যাকাউন্ট ব্যালেন্সে এই টাকাটা আছে, আর ব্যাংক স্টেটমেন্টেও এই ওপেনিং ব্যালেন্সটা আছে। তাহলে তার আমার ট্রানজাকশনের দিতে গিয়ে আমি ওই অপশনে গিয়ে ওইখানে রিকনসাইল মারলে এটা অটো চলে যাবে। Auto ব্যাংক চলে। স্টেটমেন্টটা কি স্যার সিস্টেমই থাকে? ব্যাংক স্টেটমেন্ট যে ইয়েটা আসতো স্যার আপনার মেনুটা, এটা কি সিস্টেমে থাকবে? হ্যাঁ, এটা Zero। এটা জিরোর মধ্যে থাকে। তো এটা অটো চলে আসবে তো, হ্যাঁ, ওটার সাথে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে যাবে। এখন আমরা যেটা করব, আমরা এই যে ব্যাংক স্টেটমেন্টটাকে এটাকে প্রসেস করব। প্রসেস বলতে আপনি এই এখানে হ্যাঁ। পিডিএফ ফাইল আপলোড করতে পারবেন না, এক্সেল এক্সেলও না, এটা সিএসভি করতে হবে। হ্যাঁ? সিএসভি তে কনভার্ট করে এটাকে ওদের একটা ফরম্যাট দেওয়া আছে, ওই ফরম্যাট অনুযায়ী এটাকে সাজাইতে হবে, তারপর এটাকে আপলোড করতে হবে। তাহলে হবে কি, ব্যাংকের কাছ থেকে যে আপনি হিসাব পাইছেন সেই হিসাবটা আপনার ট্রানজাকশনের সাথে না, এই ব্যাংক স্টেটমেন্টে নিজে 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 সেই হিসাবগুলো চলে আসবে। এই যে স্টেটমেন্টে যা পাইছেন, এই যে এই স্টেটমেন্টে 5 তারিখের ডেট ধরে এরকম সবগুলো ডেট ধরে 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 এই যে আপনার জিরোতে এখানে চলে আসবে নিজে নিজে। তার মানে আপনি স্টেটমেন্ট যেটা পাইছেন পিডিএফ ফাইল, সেটাকে আপনি আপনার সিস্টেমে আপলোড করবেন, প্রসেস করে আনতে হবে। প্রসেস করে আনতে হবে। এটা একটু সময় লাগবে, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। আর অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন কি হবে, যেহেতু আমার যদি কোনো ট্রানজ্যাকশন আগে থেকে করা থাকে, ওই যে আপনি বললেন যে চেক দিছি ওটা আমি আমার খাতে এন্ট্রি করে রাখছি, সেগুলো তাহলে এখানে ম্যাচ করবে, ব্যাংকের সাথে ম্যাচ করবে। আর যদি আমার এই যে এরকম কাস্টমারের মধ্যে এটা ফাঁকা থাকে, তাহলে আমাকে ব্যাংক স্টেটমেন্টগুলো রিকনসাইল করলে ক্যাটাগরি করে দিতে হবে, ক্যাটাগরি কোন খাতে এটা যাবে, ক্যাটাগরি করে দিলে তখন এই খাতায় উঠে যাবে, ওই খাতায় উঠে যাবে, এই খাতায় উঠে যাবে, ওই খাতায় উঠে যাবে, দুটোই রিকনসাইল দেখাবে। এই পর্যন্ত কনসেপ্ট বুঝছেন সবাই? তাহলে আজকে ক্লাস শেষ, নেক্সট ক্লাসে আপনাদের পুরোটা করাবো। না, আজকে দিব তো, আজকে দিব সিরিয়ালি দিয়ে দিব। আমি একটা ইয়ে করবো, ওই আপনার হচ্ছে ক্লাস লিঙ্ক লিখে আপনার ড্রাইভে একটা ওয়ার্ড ফাইলে সবগুলো লিঙ্ক একবারে দিয়ে দিব, আপনার ওখান থেকে ওয়ার্ড ফাইলটা ওপেন করলেই সব লিঙ্ক পেয়ে যাবেন। ড্রাইভে আপনার ড্রাইভ লিঙ্কটা দিব ড্রাইভে পেয়ে যাবেন। হ্যাঁ, ক্লাস 1 2 3 4 এভাবে দিব। ঠিক আছে, ওকে। লিঙ্কডইনের উপরে আবার একটা ক্লাস নেন না, এটা তো দিছিলেন অনেক দিন হয়ে গেল। লিঙ্কডইনের উপরে, আচ্ছা দেখি।